একের পর এক মেয়েদেরকে ভোগ করাই সাইকোটির নেশা। এই সাইকোটি আবার খুব সহজে পুলিশের কাছে ধরা দেয় না। পুলিশ নিখোঁজ মেয়েদেরকে কেন্দ্র করে এগিয়ে গেলে দেখা হয় সেই সাইকোর সাথে, কিন্তু এরপর যা ঘটে তা কল্পনারও বাহিরে। বলছিলাম আরশাদ উরাইশি ও জিতেন্দ্র কুমার অভিনীত ভাগবত চ্যাপ্টার 1 রাক্ষস সিনেমাটির কথা। ভিডিওটি শুরু করার আগে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না যেন। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। অক্টোবর 2009। গল্প শুরু হয় রবার্টগঞ্জ এলাকা দিয়ে। এক মা তার মেয়েকে ফোন করে, যার নাম পুনাম মিশ্রা, কিন্তু তার ফোন সে বন্ধ পায়। তারপর বাবাকে এই বিষয়টা বললে বাবা জানায় হয়তো কোনো একটা কাজে সে ব্যস্ত আছে, ঠিকই চলে আসবে সময় মতো। মা বলে পুনাম তো ডক্টরের কাছে গিয়েছিল, আমি একজনকে পাঠিয়েছি খোঁজ নেবার জন্য। কিছুক্ষণ পর ডক্টরের কাছ থেকে একজন এসে বলে পুনাম সেখানেও নেই। এই ব্যাপারটা শুনে যেন মিশ্রা পরিবারের উপর আকাশ ভেঙে পড়ে। এলাকার রাজনৈতিক নেতা একজনকে তুলে নিয়ে আসে আর প্রচন্ড মারধর করে। নেতার ধারণা যে তার বন্ধু আব্দুল্লাহ পুনামকে ভাগিয়ে নিয়ে গেছে, কারণ সেও এই এলাকাতে নেই। কোথায় নিয়ে গেছে সেটা জানার জন্য একে ধরে এনে মারপিট করছে। এত মার খাওয়ার পরও সে বলে যে আব্দুল্লাহ কোথায় আছে সে সেটা জানে না। এলাকায় পুনমের নিখোঁজ হওয়া নিয়ে এলাকাবাসীর সাথে পুলিশের এক প্রকারের দ্বন্দ্ব শুরু হয়। কাহিনীটা শিফট হয়ে চলে আসে লখনৌর পুলিশ হেডকোয়ার্টারে। সেখানে ডাকা হয় এসিপি বিশ্বাস ভগবতকে, কারণ ভাগবত তার থানা একজনকে মেরে হাসপাতালে ভর্তি করেছে। আর ঠিক এ কারণেই পুলিশ কমিশনার তলব করেছিল ভগবতকে। সে জানে আমি ওকে মারিনি, সিঁড়ি থেকে পড়ে গিয়ে ওর ব্যথা লেগেছে। কিন্তু পুলিশ কমিশনারের এটা বুঝতে বাকি থাকে না যে ও মিথ্যে কথা বলছে। তারপরে ওকে সাসপেন্ড করে না আর ওকে ট্রান্সফার করে দেয় রবার্টগঞ্জে। ভাগবত তখন তার পুরো পরিবার নিয়ে আসতে থাকে রবার্টগঞ্জে। আসার পথে সে রেডিওতে শুনতে পায় পুনমের নিখোঁজ হওয়ার ঘটনা। তাই সে বুঝতে পারে যে এই এলাকাটা মোটেও সুবিধার নয়। রবার্টগঞ্জে এসে লোকাল থানা থেকে পুনাম মিশ্রা সম্পর্কে জানতে থাকে ভগবত। তারা জানায় পুনাম মিশ্রার বয়স 28, মনে হয় বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। এটা নিয়ে সেই পুলিশ অফিসারটা মজা করতে থাকলে ভগবত সিরিয়াস হয়ে যায়। তারপর পুনাম শেষে কার কার সাথে কথা বলেছে এটা সম্পর্কে জানতে চায়। মাতব নামের এক পুলিশ জানায় আজকে এই ডিটেলসটা হাতে পেয়েছি। তখন ভাগবত সেই ডিটেলসটা চায় আর এই ব্যাপারটা নিয়ে এলাকার নেতারা যে প্রভাব খাটাচ্ছে সেটা সম্পর্কেও জানায়। সেই রাতে ভাগবত না ঘুমিয়ে পুনামের কল লিস্ট চেক করে। সেখানে দেখতে পায় একটা নাম্বারের সাথে পুনামের বেশ কয়েকবার কথা হয়েছিল। তারপরই সে কল লাগায় মাধবকে আর বলে এই নাম্বারটা সম্পর্কে ডিটেলস প্রয়োজন। সাথে খুব সকাল সকালে পুনামের ফ্যামিলিকে থানায় হাজির করতে বলে, কারণ ওদের সাথে কথা বলবে পুনামের সম্পর্কে। পরের দিন সকালেই নেতারা দলবল নিয়ে হাজির হয়ে যায় থানায়। এসেই দিতে থাকে স্লোগান। ভাগবত থানায় এসে এই ব্যাপারটা দেখে অনেকটাই বিরক্ত হয়। তারপর সে ভেতরে ডেকে পাঠায় পুনামের ফ্যামিলি ও ওই নেতাকে। নেতার রুম এসেও অনেকটাই চোটপাট নিতে থাকে, তবে এক নিমিষে ওকে চুপ করিয়ে দেয় ভাগবত। এমনকি ওকে চেয়ারে বসতে পর্যন্ত দেয় না। অন্যদিকে পুনামের বাবা পুনামকে খুঁজে বের করার জন্য মাটিতে হাঁটু গেড়ে কাকতি করতে থাকে। তার মেয়ে যে কারোর সাথে পালিয়ে যায়নি এটাও সে এনশিওর করে। তখন ভাগবত পানি নিয়ে যায় পুনামের বাবার কাছে, তাকে শান্ত হতে বলে। কিন্তু পুনামের বাবা জানায় পুনামের মা মেয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনারা কবে আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবেন এটা কিছুটা হলেও আমাকে বলুন, যাতে আমি ওর মাকে একটু হলেও শান্ত করতে পারি। ভাগবত তখন জানায় 15 দিনের মধ্যে আপনি আপনার মেয়েকে পেয়ে যাবেন। কাহিনীটি শিফট করে নিয়ে আসা হয় বেনারসে। সামির নামের একজন হঠাৎ এক মেয়েকে সান্ধ্যে ডেকে ফ্ল্যাট করতে শুরু করে। মেয়েটিও কম নয়, সে বুঝে যায় যে ছেলেটি তাকে পটানোর চেষ্টা করছে। তাই সে নিজের নাম না বলেই একরকম পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু পরের দিন মেয়েটি রাস্তা দিয়ে যেতে থাকলে ছেলেটি তথা সামিরকে এক জায়গায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পাওয়া যায়। এভাবে বেশ কয়েকদিন চলতে থাকলে মেয়েটির এবার সামিরের প্রতি মায়া হয়। তাই একদিন অপেক্ষা করার অবস্থায় না দেখতে পেয়ে ঘাবড়ে যায়। সামির কিছুক্ষণ পর মেয়েটির সামনে এসে বলে আমাকেই খোঁজা হচ্ছে তাই না, আমি আগামীকালকে ঘাটে থাকবো, মন চাইলে সঙ্গ দিতে সেখানে চলে আসো। তখন মেয়েটি রসালো ভাবেই বলে ঘাটে কিসের জন্য, প্রেমের জন্য নিজেই মারা যেতে যাচ্ছেন নাকি? সামির তখন বলে মরে যেহেতু যাচ্ছি তো যদি তোমার নামটা শুনে যেতাম তাহলে ভালো লাগতো। তখন মেয়েটা তার নাম বলে যায়। মেয়েটির নাম ছিল মীরা। কাহিনীটি শিফট হয়ে আবারও চলে আসে রবার্টগঞ্জে। মাতব কলারের ডিটেলস দেয় ভাগবতকে। ভাগবত দেখতে পায় পুনাম কথা বলেছে প্রবীণ নামের একজনের সাথে। সেই সময় পুনামের বাবা আশেপাশেই থাকলে ওকে ডেকে বলে আপনারা তো আব্দুল্লাহকে খুঁজছেন, কিন্তু এই প্রবীণকে কি চেনেন? পুনামের সাথে গভীর রাত 40 মিনিট পর্যন্ত কথা হয়েছে। তখন বাবা জানে ওকে তো আমরা চিনি না। আবারও সে ওর মেয়েকে ফিরিয়ে আনার জন্য মিনতি করে। ভাগবত তখন আবারও বলে আপনার মেয়েকে 15 দিনের মধ্যেই পেয়ে যাবেন। এরপর খুঁজতে বের হয়ে পড়ে প্রবীণকে। খুঁজতে প্রবীণকে এক পর্যায়ে পেয়েও যায় একটা ইটের ভাটায়। সেখানেই সে কাজ করে। পুলিশ এসে সে জানতে পেরে প্রবীণ সেখানে গিয়ে লুকায়।
কিন্তু সেখান থেকে সে বলতে থাকে আমি মেয়ে নিয়ে পালাই, কিন্তু তাদেরকে আবার ফিরিয়ে তো দিয়ে দিই। এইসব বলেই সেখান থেকে দৌড়ানি লাগালে এক পর্যায়ে ধরা খেয়ে যায় ভাগবতের কাছে। তখন ভাগবত পুনমের ছবি দেখিয়ে বলে একে কি তুই চিনোস? প্রবীণ জানায় না, একে তো আমি কোনোদিনও দেখিনি। তারপর ভাগবত প্রবীণের নাম্বারটা বলে। তখন সে জানায় হ্যাঁ আমার নামে এই সিম কার্ডটা কেনা, কিন্তু আমার বোন কৌশালী এই নাম্বারটি ইউজ করত। আপনারা কি কৌশালীর খোঁজ পেয়েছেন? সে গত 7 মাস যাবৎ নিখোঁজ। প্রবীণের এই কথাটা ভাবিয়ে তোলে ভগবতকে। যার নাম্বার ধরে পুনমকে খুঁজতে আসলো সেই কিনা নিখোঁজ। পরের দিন স্বামীর ঘাটে মীরার জন্য অপেক্ষা করলে মীর একসময় আসে, যা দেখে খুশি হয়ে যায় স্বামীর, কারণ তার জন্য এখানে আগে কেউ কখনো আসেনি। আজকে কিনা মীর এসেছে। কথা বলতে বলতে দুজন দুজনকে হাতের স্পর্শ করে, কিন্তু ওদের প্রেমটা তেমন একটা গভীর হয় না। সেখানে মীরার ফ্যামিলি চলে আসে আর ওদের দুজনকে আলাদাও করে ফেলে। স্বামীরের মুখেও কালি মাখিয়ে দেয়। এদিকে ভাগবত কৌশালীর ফোন ডিটেলসটা চেক করে দুজনের নাম্বার খুঁজে পায়। এদের সাথে কৌশলী সবচেয়ে বেশি কথা বলেছে। ভাগবত তখন মতলবকে এই দুজনের ডিটেলস বের করতে বলে। অন্যদিকে রাতে মীরা ফোন দেয় স্বামীরকে। মীরা আজকের ঘটনার জন্য সরি জানায়। স্বামীর বলে এটা কোনো ব্যাপার নয়, যে আঘাতটা আমি পেয়েছি সেটা শুধুমাত্র তুমিই সারিয়ে দিতে পারবে। মীরা তখন ফোনেই কিস করে স্বামীরকে। স্বামীরও এটা শুনে অনেক খুশি হয়ে যায়। ঠিক তখনই মাতব দুজনের ডিটেলস বের করে। একটা মেয়ে হওয়া সত্ত্বেও সন্তোষ পূজারীকে তারা ছেলে হিসেবে গণ্য করে এবং তার পরিবারের কাছে যায়। গিয়ে জানতে পারে সন্তোষ পূজারী আসলে একজন মেয়ে, যে কিনা গত 1 বছর ধরে নিখোঁজ। ব্যাপারটা এবার প্রচুর ভাবিয়ে তোলে ভগবতকে। তাই সেই কল লিস্টে ধরে অন্য সবার পরিবারের কাছে যায়। গিয়ে দেখে তারের ঘরের মেয়েরাও মিসিং। তার মানে রবার্টসগঞ্জে শুধু পুনম, কৌশলী, সন্তোষী মিসিং নয়, সান্ধিয়া, দিনালীনা এরাও মিসিং। তাই এই সবাইকে নিয়ে একটা ক্রাইম বোর্ড সাজায় ভাগবত। সাধারণ একটা মিসিং কেস কিনা এখন পরিণত হয় বড় একটা চক্রে। এতগুলো মেয়ে যে মিসিং তাদের ব্যাপার স্যাপার নিয়ে সবার সাথে বসে ভাগবত। এই মেয়েগুলোর সিরিয়াল ধরে এগিয়ে গেলে হয়তোবা কোনো না কোনো ক্লু তো পাওয়াই যাবে। মাতব বলে সবগুলো মিসিং মেয়ের মধ্যে হয়তোবা কোনো না কোনো কানেকশন রয়েছে। নিয়ে আসে পেছনের একটা ঘটনা। একবার একটা এলাকায় 13-14 বছরের মেয়েগুলো একের পর এক নিখোঁজ হচ্ছিল। প্রায় 7-8 জন নিখোঁজ হওয়ার পরে নিখোঁজ যাত্রা থেমে যায়। পরে 3টি মেয়ের খবর পাওয়া যায় একটা মন্দিরে। জানা যায় এই কম বয়সী মেয়েগুলোকে নিয়ে একজন তন্ত্রমন্ত্র করছিল। তখন ভগবত বলে ঘটনাটা আসলে 1984 সালের। কাজটা করেছিল পণ্ডিত দীক্ষিত। তবে তন্ত্রমন্ত্রের জন্য সে মেয়েগুলোকে নিয়ে যায়নি। আর ওই নিখোঁজ মেয়েগুলো কখনো ফিরবেও না। ওই নিখোঁজ 8 জন মেয়ের মধ্যে আমার একটা বোনও ছিল। এটা বলতে বলতে অনেকটাই ইমোশনাল হয়ে যায় ভাগবত। সেই দিনে আবার মাতব ভাগবতকে বলে নিখোঁজ সান্ধিয়ার কল লিস্ট চেক করে কবিতা শাস্ত্রী নামের এক ফটোগ্রাফারের খোঁজ পেয়েছে ওরা। সে থাকে মনোয়ারিতে। মনোয়ারির কথা জানতে পেরে ভাগবত তখন বলে এই রবার্টগঞ্জের মধ্যে সব থেকে বড় এলাকা মনোয়ারি, তো ওখানে কোনো না কোনো ব্যাপার স্যাপার পাওয়াই যাবে। তাই মাতব সহ প্রাথমিক দেখার জন্য একটা টিম পাঠায় ভাগবত। খোঁজ নিতে বলে কবিতার সম্পর্কেও। মাতব তাই মনোয়ারিতে গিয়ে সব নিষিদ্ধ পল্লীগুলো ঘুরতে থাকে। সন্দেহ করে বসে এক দালালকে। সেখানে গিয়ে দেখতে পায় কবিতার ফটোগ্রাফির দোকানটাও বন্ধ। সে এখন নেপালে রয়েছে। ভাগবত তখন তার নেপাল থেকে ফিরে আসার অপেক্ষা করতে থাকে। তারপরে আরো অনেকগুলো নিষিদ্ধ পল্লীতে রেড দেওয়ার জন্য লোক পাঠায় ভাগবত। তাই মাতব তার পুরো টিম নিয়ে বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে গিয়ে খোঁজবাজ চালাতে থাকে। এই নিষিদ্ধ পল্লীগুলোতে রেড দেওয়ার সময় বাইরে ভিড়ের মধ্যে দেখা যায় সামিরকে। একটা নিষিদ্ধ পল্লীর দালালকে ধরে আনা হয় থানায়। সেখানে ভাগবত দালালকে মেয়ে কোথা থেকে সে নিয়ে আসে তা জিজ্ঞেস করলে সে জানায় আমাদের এখানের মেয়েদেরকে এখানে দেওয়া হয় না, যদি আবার নিজেরই বাপ ভাই কট খেয়ে যায় সেজন্য এগুলো সবই বাইরে থেকে আনা, আর এখানকার গুলো দেওয়া হয় বাইরের দেশে। কিন্তু নিখোঁজ মেয়েদের আমি কোনোভাবেই নিয়ে যাইনি। ভগবতের নিখোঁজ মেয়েদের সম্পর্কে কোনো প্রমাণ না পাওয়াতে ওকে প্রচুর মারধর করতে থাকে, কারণ যেখানকারই হোক সে তো কম বয়সী মেয়েদেরকে বিক্রি করে। তারপর বাসা আসার পরও ভগবত শুধু তার বোনকে নিয়ে চিন্তা করতে থাকে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। ভগবতের তার বোন একদিন খেলছিল। খেলতে খেলতে ওর বোন একটু বাহিরে গেলে সেখান থেকেই নিখোঁজ হয়ে যায়। তারপর আর কোনোদিনও সে ফিরে আসেনি। এসব কিছু ভাবতে ভাবতেই নির্ঘুম রাত্রি যাপন করে ভগবত। এদিকে দেখা যায় সামির এবং মীরা বসে গল্প করছে। অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করার পর ওরা দুজনে বৃষ্টিতেও ভেজে। তারপর সে মীরাকে বিয়ে করার প্রস্তাবও দেয়। জানায় তার একটা জায়গায় চাকরি হয়েছে, সেখানে ওকে বাড়িও দেওয়া হয়েছে। সেখানে ওরা দুজনে সুন্দরভাবে থাকতে পারবে। বিয়ের কথা শুনে খুব খুশি হয়ে যায় মীরা। এরপর দুজনে চুম্মুও খায়। ওই দিন রাত্রেবেলাতেই দেখা যায় ভগবত ফলো করতে থাকে কবিতাকে। নেপাল থেকে চলে এসেছে। ব্যাপারটা সে কল করে মাতবকে জানায়, আর তার টিম নিয়ে সেই ঠিকানা অনুযায়ী চলে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই ভাগবত তার টিম নিয়ে কবিতার বাসার মধ্যেই ঢুকে পড়ে।
কবিতাকে সান্ধ্যা সম্পর্কে জিজ্ঞেস করলে সে জানায় এই নামে তো কাউকে আমি চিনি না। তারপর ওর নাম্বারটা দেখালে বলে এটা তো সুরাজ জয়সওয়ালের নাম্বার। সুরাজ সম্পর্কে ভাগবত এবার জানতে চাইলে কবিতা বলে ও খুব পাগল একটা মানুষ, আমার সাথে মেশার চেষ্টা করেছিল, এমনকি আমার বাচ্চার স্কুল পর্যন্ত চলে এসেছিল। মূলত ওর সাথে আমার পরিচয় আমার দোকান থেকেই, একদিন কিছু ফটো ওয়াশ করতে সেখানে এসেছিল, সেখান থেকেই ওর সাথে আমার পরিচয়। ফটোর কথা আসায় ভাগবত কবিতাকে নিয়ে দোকানে আসে, সেখানেই হয়তোবা সাসপেক্টের কোনো কিছু পাওয়া যেতে পারে। কিন্তু কবিতা দেয় কিছু বাহিরের ফুটেজ, যেখানে একটা স্কুটি সহ বেশ কিছু ছবি ছিল। ছবিগুলো দিয়ে জানায় এগুলোই ওয়াশ করতে এসেছিল, কিন্তু এগুলো সে আর নিয়েই যায়নি। এই ছবিগুলো দেখেও তেমন একটা লাভ হয় না ভাগবতের। সেদিন আবার ভাগবত মাধবকে 2টা IMEI নাম্বার দেয়, জানায় এই 2টা নাম্বারের যে কোনোটা অ্যাক্টিভ হলে আমাকে জানাবে। পরের দিন সামিরের দেওয়া টি-শার্ট আর একটা জিন্স পরে একটা রেস্টুরেন্টে চলে আসে মীরা। মীরাকে এই ড্রেসে দেখে তো হা করে একদম সেই থাকে ওয়েটার। এটা একদমই ভালোভাবে নেয় না সামির। তখন মীরা বলে এরকম ড্রেসে যদি আমার ফ্যামিলি আমাকে দেখে তাহলে আমাকে একদম মেরেই ফেলবে। তখন সামির বলে চলো না আমরা তাহলে কোথাও পালিয়ে যাই, এখানে থাকলে তোমার আর আমার কখনোই মিলন হবে না। যেখানে একটা ড্রেস নিয়ে এত কাহিনী চলে সেখানে আমাদের মিলন কোনোভাবেই সম্ভব নয়, তাই চলো এখান থেকে আমরা দুজন পালিয়ে যাই। এই কথাগুলো শুনে একদম চুপ হয়ে যায় মীরা। সেদিন রাত্রেবেলাতেই ভগবত থানা থেকে বের হলেও সামনে চলে আসে পুনামের বাবা আর বলতে থাকে আমার মেয়েকে আপনারা ফিরিয়ে দিতে পারবেন না তাই না। এটা বলেই সে মন খারাপ করে আপন মনেই চলে যায়। ব্যাপারটা কষ্ট দেয় ভগবতকে। সেদিন রাত্রেবেলাতেই আবার ওর ফ্যামিলি নিয়ে একটা মেলায় আসে। অন্যদিকে মীরাকে তার মায়ের সাথে একটা অনুষ্ঠানে আসতে দেখা যায়। এই অনুষ্ঠানটা আবার সামির দূর থেকেই দেখছিল। একসময় ভাগবত তার স্ত্রীকে বলে এই কেসটার কোনো আগাগোড়াই আমি পাচ্ছি না, কি যে করবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। ঠিক ওই সময় মাতবের কল আসে। সে জানায় আপনার দেওয়া 2টা IMEI নাম্বারের মধ্যে একটা 20 সেকেন্ডের জন্য ওপেন হয়েছিল, আমি তাকেই উঠাতে যাচ্ছি। এই কেসটার জন্য এবার একটা সলিড লিড পেয়ে যায় ভগত। অন্যদিকে দেখা যায় মীরা সামিরের হাত ধরে পালিয়ে যায়। সামির মীরাকে নিয়ে চলে আসে একটা হোটেলে। সেখানে মীরাকে আবার বিয়ের শাড়িটা পরতে বলে সামির, যদিও মীরা সেটা লজ্জায় পরতে পারছিল না, আবার নাও করতে পারছিল না। মীরা তাই শাড়ি পরে উপস্থিত হয় সামিরের সামনে। তারপর শুরু হয়ে যায় দুজনের রোমান্স। অন্যদিকে দেখা যায় মাতব ধরে নিয়ে আসে সেই লোকটাকে যার ফোনের সাথে আসলে কোডটা মিলেছিল। তবে সে জানায় এই ফোনটা আমার নয় স্যার, এই ফোনটা আমি অন্য একজনের থেকে নিয়েছি। ভাগবত তখন তাকেও ধরে নিয়ে আসে। তারপর পাশাপাশি দুজনকে 2 রুমে নিয়ে চলতে থাকে ইন্টারোগেশন। জানা যায় ফোনটা ওদের দুজনের মধ্যে কারোরই নয়, তারা এক নেতার হয়ে কাজ করছিল। একটা স্কুটির ওপর এই ফোনটা পড়েছিল, সেখানে কাউকে না দেখে ওরা ফোনটা উঠিয়ে নেয়। ইন্টারোগেশনের মধ্যে স্কুটির কথা আসলে এটা আবারও ভাবিয়ে তোলে ভগবতকে, কারণ ইনভেস্টিগেশন করতে করতে কবিতার থেকে স্কুটির একটা ছবি পেয়েছিল। তারপর ওই ছবিটা ওই দুজনকে দেখায়। তখন ওরা জানায় হ্যাঁ এই স্কুটিটাই ছিল। তখন ভাগবত মাধবকে এই স্কুটিটার মালিকের ডিটেলস বের করতে বলে এবং কবিতাকেও থানায় নিয়ে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে ওই স্কুটিটার ডিটেলস পেয়ে যায় ভগবত। দেখা যায় ওর নাম হচ্ছে রাজকুমার শেরওয়ানি। কবিতাকে স্কুটির মালিকের ছবি দেখালে কবিতা জানায় এটাই তো সুরাজ। এই সুরাজ বা রাজকুমার যেটাই হোক তাকে আমরা এতক্ষণ সামির হিসেবে চিনে এসেছি, যে এখন মীরাকে তার বশে এনেছে। আসলে এই সামিরই হচ্ছে মূল কালপ্রিট। সামিরকে সেই স্কুটিতে নিয়ে হোটেল থেকে বাইরে বের হতে দেখা যায়। অন্যদিকে ভাগবত তার পুরো টিমকে বলে দেয় রাজকুমারের সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস নেওয়ার জন্য। এদিকে দেখা যায় রাজকুমার চলে আসে তার নিজের বাড়িতে এসে ওর বউ সুমিত্রাকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও পায় না। এতে অনেক ভয় পেয়ে যায় সে। কিছুক্ষণ পর ওর বউ সুমিত্রা ওর বাচ্চা নিয়ে হাজির হয়। রাজকুমারের কিনা একটা বাচ্চাও আছে। সুমিত্রা তখন রাজকুমারকে জানায় একটু ঘুরতে গিয়েছিলাম, তুমি যেমন সবসময় ঘুরে বেড়াও তো আমারও তো মাঝে মধ্যে ইচ্ছে করে ঘোরার জন্য। এরপর রাজকুমার সুমিত্রাকে রুমে নিয়ে যায়, পরিয়ে দেয় একটা নেকলেস। এতে সুমিত্রা অনেক খুশি হয়ে যায়। তারপর শুরু হয় আবারও দুজনের রোমান্স। এতদিন পর দুজনে আবার একত্রিত হয়েছে বলে কথা। এর মধ্যেই রাজকুমারের পুরো ডিটেলস বের করে ফেলে পুলিশ। রাজকুমার আসলে একজন টিচার, তার একটা নয় দুইটা বউ, এমনকি ওর 2 বউ আবার নিজেদের ব্যাপারে জানে। ওর 2 বউ থাকা রাজকুমারের আর বুঝতে বাকি থাকে না যে মেয়েগুলোকে ভাগিয়ে রাজকুমার দূরে কোথাও নিয়ে যাচ্ছে আর সেখানে গিয়ে হয়তো বা বিক্রি করছে। তখন রাজকুমারকে তুলতে চায় ভাগবত, কিন্তু রাজকুমারের ক্রাইমের ব্যাপারে তো ওদের কাছে কোনো প্রুফ নেই, তাহলে ওকে তুলে নিয়ে আসবে কিভাবে। এই ব্যাপারটা নিয়ে ভাগবত তার বসের সম্পর্কে আলাপ করে। বস তখন জানায় ওকে মিথ্যা মারামারি কেসের জন্য তুলে নিয়ে আসবে। সামনে দেওয়ালির ছুটি রয়েছে আর আজকে শুক্রবার, এই সব নিয়ে তুমি সময় পাবে 4 দিন। এই 4 দিনের মধ্যে সে কোনো বেল পাবে না, তো এই 4 দিনের মধ্যে যা সত্য আছে সবকিছু বের করে নিয়ে আসতে হবে। ভাগবত তখন কবিতাকে দিয়েই টোপ ফেলে।
কবিতা তখন ওকে ফোন দিয়ে একটা জায়গায় আসতে বলে। সেখানে ভাগবত তার টিম নিয়ে ছদ্মবেশ ধরেছিল। তবে অনেক অপেক্ষা করার পর রাজকুমার সেখানে না আসলে কবিতা চলে যেতে থাকে। তবে আচমকাই কবিতার সামনে হাজির হয়ে যায় রাজকুমার। এতে খানিকটা ভয় পেয়ে যায় কবিতা, আর ভয়ে ভয়ে শরবত খেতে চায়। তখন রাজকুমার ওকে নিয়ে যেতে থাকে শরবতের দোকানের দিকে। সেই সময় কবিতা একটু পাশে গিয়ে ফোন লাগায় ভাগবতকে, কিন্তু ফোনটা ওর হাত থেকে পড়ে যায়। রাজকুমার কবিতাকে শরবতের দোকানে নিয়ে আসলে দোকানি জানায় উনি তো একটু আগে শরবত খেয়ে গেছেন। এই কথাতে রাজকুমার বুঝতে পারে কিছু একটা ঘাপলা রয়েছে। সেই সময় ভাগবত আসতে থাকে রাজকুমারের দিকে। সেটা দেখে রাজকুমার পালাতে যায়, কিন্তু খুব একটা দূরে যেতে পারে না। ঠিকই ধরা খেয়ে যায় ভাগবতের টিমের কাছে। থানায় ধরে নিয়ে আসা হয় রাজকুমারকে। খুলে নেওয়া হয় ওর গেঞ্জি, এমনকি ওর প্যান্টটাও খুলতে বলা হয়। তখন সে জানে আমি ভেতরে কিছুই পরিনি। তারপরও খুলে নেওয়া হয় ওর প্যান্ট। এই ব্যাপারটা দূর থেকে ভাগবত দেখে আর বুঝতে পারে ও খুব চালাক একটা জিনিস। এই জন্য সে অর্ডার দিয়ে দেয় যে 24 ঘন্টাকে কোনো রকমের কোনো খাবার যেন না দেওয়া হয়। এমনকি 24 ঘন্টা তাকে কোনো রকমের কোনো ঘুম আসতে দেবে না। এমনকি ওকে এই অবস্থাতেই রাখা হয় লকআপে। কিছুক্ষণ এভাবে কাটার পরে ওকে একটা আন্ডারওয়্যার দেওয়া হয়, সেটা পরেই বসে থাকে। তারপর যখন সে একটু ঘুমাতে যাবে ঠিক তখন ওর চোখের উপরে পানি ঢেলে দেওয়া হয়। পরের দিন সকালবেলাতেই পুলিশ রেড দেয় রাজকুমারের স্ত্রী সুমিত্রার বাসায়। সুমিত্রা জিজ্ঞেস করে কি হয়েছে। পুলিশ তখন জানায় আপনার হাজবেন্ড অনেকগুলো মেয়ে নিখোঁজ হওয়ার সাথে জড়িত। পুলিশ তখন পুরো বাড়ি সার্চ করতে থাকে। খুঁজতে খুঁজতে একটা ব্যাগের মধ্যে অনেকগুলো স্বর্ণ খুঁজে পায়। সেগুলো নিয়ে চলে আসে থানায়। তারপর রাজকুমারের ওয়াইফের থ্রুতে জানতে পারে রাজকুমার গত 3 মাস ধরে বেকার। তাহলে তাদের বাড়িতে এতগুলো স্বর্ণ কোথা থেকে আসলো তারা কেউই কিছুই জানে না। ভাগবতের তখন আর বুঝতে বাকি থাকেনি যে স্বর্ণগুলো হয়তো বা পুনামের। সেই স্বর্ণগুলো নিয়ে দেখা করতে এসেছিল রাজকুমারের সাথে। তারপরে স্বর্ণগুলো রাজকুমারের সামনে ফেলে পুনাম কোথায় এটা জিজ্ঞেস করে। তখন রাজকুমার জানায় আমি পুনাম চুনাম নামের কাউকেই চিনি না। উল্টো আরো ব্লেম দিতে থাকে যে আমাকে আপনারা অকারণে এখানে ধরে এনেছেন। সাথে বলে এটা আমাকে কার আন্ডারে দেওয়া হয়েছে যদি কোনো রকমের কোনো ইনফেকশন হয়ে যায়, আর আমাকে তো কোনো খাবারও দেওয়া হচ্ছে না। এইটা শুনেই ভাগবত তার উপরে পানি ছুঁড়ে মারে আর বলে তোকে সারা জীবন এই ইনফেকশনের সাথেই বসবাস করতে হবে। কিছুক্ষণের মধ্যেই থানায় হাজির করানো হয় ওর 2 বউকেই। ইন্টারোগেশনে সুমিত্রা যেন পাত্তাই দেয় না রাজকুমারকে। বলে ওর যা হবার হোক, এটাতে আমার কোনো দেখার ব্যাপার না। আমাকে এই স্বর্ণগুলো যেন ফিরিয়ে দেওয়া হয়, এগুলো আমার স্বর্ণ। অন্যদিকে আরেক বউ রাজকুমারের প্রতি কদর দেখায়। ইন্টারোগেশন শেষ করার পর দুজনকেই সুযোগ দেওয়া হয় রাজকুমারের সাথে কথা বলার জন্য। প্রথমে দেখা করতে যাওয়ার সাথে সুমিত্রা, কিন্তু সামনাসামনিও যেন সুমিত্রা কোনো রকমের কোনো কদরই করে না রাজকুমারের। রাজকুমার আবার সবচেয়ে বেশি ভালোবাসে সুমিত্রাকেই। এইটা আবার দূর থেকে লক্ষ্য করে ভাগবত। পরের বউ দেখা করে রাজকুমারকে সান্ত্বনা দেয়, কিন্তু রাজকুমারের কাছে তার কদর নেই। ওর 2 বউ চলে গেলে রাজকুমারের সাথে কথা বলতে আসে ভাগবত। আবারও জিজ্ঞেস করে পুনাম কোথায়, কিন্তু রাজকুমার আবারও সেই আগের উত্তরটাই দেয়। তখন ভাগবত রাজকুমারকে নিয়ে বিভিন্ন আজে বাজে মন্তব্য করতে শুরু করে। এটা শুনে অনেক রেগে যায় রাজকুমার। এক পর্যায়ে সে ভাগবতের কলারটাও ধরে ফেলে। সেও প্রচুর রেগে গিয়ে মারতে শুরু করে দেয় রাজকুমারকে। এমন মারধর করতে দেখে অবাক হয়ে যায় মাতব। তারপর ওকে আবার লকআপের মধ্যে বন্দি করা হয়। ভাগবতের এতক্ষণ আর বুঝতে বাকি নেই যে সোজা আঙ্গুলে ওর সাথে কিছুই করা পসিবল নয়, তাই এবার আঙ্গুলটা বাঁকা করতে হবে। এই জন্য থানায় ধরে আনা হয় সুমিত্রাকে, আর রাজকুমারকে শুনিয়ে শুনিয়ে ওকে মারধর করা হয়। এই ব্যাপারটা কোনোভাবেই নিতে পারে না রাজকুমার। ওকে অনেক মারধর করার পর রাজকুমারের সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়, যা দেখে খুব কষ্ট পেয়ে যায় রাজকুমার। ওর বউয়ের প্রতি টর্চার সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় যে সবকিছু খুলে বলবে। তখন সে নিজের ইচ্ছাতেই এবার উপস্থিত হয় ভাগবতের সামনে। ভাগবত তখন সুমিত্রার কনফেসটা দেখায় রাজকুমারকে। রাজকুমার তখন বলে আমি সুমিত্রাকে ভালোবাসি, ওর এই কনফেসের আর দরকার নেই, আমি নিজেই সবকিছু খুলে বলছি। পুনাম কাজ করতে আসলে স্বর্ণের দোকানে। একদিন হঠাৎ করে পুনামের সাথে ওর দেখা। পুনামের বয়স 28 বছর, কিন্তু এখনো তার বিয়ে হয়নি। তাই ওকে খুব সহজেই আমি প্রেমের জালে ফাঁসিয়েছিলাম। সম্পর্কটা যখন আমাদের একটু গভীর হয় তখন ওকে বিয়ের প্রস্তাব দেই। পুনাম অনেকগুলো স্বর্ণ নিয়ে ঘর থেকে বের হয়ে আসে। আমি ওকে নিয়ে দূরের একটা হোটেলে চলে যাই। সেখানে আমরা একে অপরের কাছে আসি। তারপর ওকে বলি যদি এখন বাচ্চা পেটে আসে তাহলে তো অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। পুনামও তাই অনেক ভয় পায়, কিন্তু আমি ওকে ভয় করতে একদম নিষেধ করি আর বলি আমার কাছে একটা আয়ুর্বেদিক ঔষধ আছে, সেটা খেলে আর বাচ্চা হওয়ার কোনো ভয় নেই। পুনামও তাই সেটা খেতে রাজি হয়। এই জন্য ওকে আমি নিয়ে চলে আসি একটা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে ওই ঔষধ আর একটা পানির বোতল দিয়ে আমি পুনামকে পাঠাই। তারপর অনেকক্ষণ অপেক্ষা করি, কিন্তু কোনোভাবে আর পুনাম বের হচ্ছিল না। তারপর সেখান থেকে আমি চলে যাই। পুনাম ওখান থেকে বের না হওয়ার আসল কারণ হচ্ছে আয়ুর্বেদিক ঔষধের নামে পুনামকে আমি খাইয়েছিলাম সায়োনাইট।
এর মানে হচ্ছে রাজকুমার পুনমকে নৃশংসভাবে হত্যা করেছে। যা শুনে খুব কষ্ট পেয়ে যায় ভাগবত সহ সেখানে থাকা সবাই। কিন্তু রাজকুমারের চোখে মুখে যেন একটু অনুশোচনা নেই। ভাগবত এরপর মাধবকে নিয়ে পুনমকে লাশের সত্যতা খুঁজতে রাজকুমারের দেওয়া লোকেশনে থাকা থানায় যায়। তখন সে পুলিশ অফিসারটা জানায়, হ্যাঁ আমরা বাথরুম থেকে একটা বেওয়ারিশ লাশ পেয়েছিলাম। বরফ না থাকার কারণে চেনার মতো অবস্থাও ছিল না। ভাগবত তখন বুঝতে পারে যে রাজকুমার যেটা বলছে সেই কথাগুলো সত্য। তবে পুনমের বাবাকে সে কথা দিয়েছিল যে 15 দিনের মধ্যে তার মেয়েকে তার কাছে ফিরিয়ে দেবে। এখন পুনমই তো বেঁচে নেই, কি জবাব দেবে তার বাবাকে সে? এরপরও পুনমের বাবার মুখোমুখি হয় ভাগবত, জানায় পুনম আর বেঁচে নেই। বাবা তাই আর মুখ দেখতে চায় না ভাগবতের। পুনমের বাড়িতে ছেয়ে যায় শোকের ছায়ায়। তার পরপরই ভাগবত রাজকুমারকে নিয়ে চলে আসে সেই জায়গাতে যেখানে সে পুনমকে সায়োনাইড খাইয়ে মেরেছিল। সেখান থেকে ফেরার পথে সবাই খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে বসে। সেখানে রাজকুমার আবার দামি একটা খাবার অর্ডার করে। ভাগবত তবে ভাগবত তাকে এটা খেতে নিষেধ করে না, আর জানতে চায় কতগুলো মেয়ের সাথে তুমি এমনটা করেছো। রাজকুমার তখন স্বাভাবিকভাবে কথাগুলো বলে, জানায় সে 2005 সালে প্রথম এই কাজটা করেছিল। একটা মেয়েকে ওর প্রেমের জালে ফাঁসিয়ে সায়ানাইড দিয়ে মেরে ফেলেছিল। এরপর সে অনেকগুলো এই কাজ করেছে, আর এর শেষটা হচ্ছে মীরা দিয়ে। মীরার মাধ্যমেই দেখানো হয় সবগুলো মৃত্যুর সিন। সবার কাহিনীগুলো শেষ হলে মাধব গুনে গুনে বলে 20 জনকে মেরেছো তুমি। তবে এরপরেও কোনো রকমের কোনো আফসোস নেই রাজকুমারের। আপন মনে সে শুধু খেয়েই যাচ্ছিল। ভাগবত তখন বলে, তুই আসলে একটা রাক্ষস। তবে এতেও কিছুটি যায় আসে না রাজকুমারের। পরের দিন রাজকুমারকে কোর্টের দিকে নিয়ে যেতে থাকলে রাজকুমার ভাগবতকে বলে, আমি রাক্ষস নই, আমি হচ্ছে বাজ। বাজ শিকার করার পরে রেস্ট করে নতুন পাখা গজানোর জন্য। নতুন পাখা গজালে আবারও সে শিকারে বের হয়। আমি হচ্ছে সেইটা। 1 মাস আমি রেস্ট নিচ্ছি, পাখা গজালে আবারও আমি শিকারে বের হব। এর মধ্যেই ভাগবত আদালতের সামনে উপস্থিত করে রাজকুমারকে। জাজ তখন রাজকুমারকে বলে, আপনি যদি চান তাহলে আপনি নিজের একটা লয়ার রাখতে পারেন। রাজকুমার জানায়, লয়ার রাখলে সে আমার বিরুদ্ধে যেতে পারে, তাই আমার কেস আমিই লড়ব। আপনি শুধু আদালতে আমার ওয়াইফকে নিয়ে আসবেন না, সে আমাকে অনেক ভালোবাসে। আমার কথাগুলো সে কোনোভাবেই নিতে পারবে না। তখন জাজ রাজকুমারকে লড়ার অনুমতি দেয়। রাজকুমার তাই জেলে এসে অনেকগুলো কোর্টের বই নিয়ে পড়াশোনা করতে থাকে। অন্যদিকে ভাগবত পুনম কেসের কেস ডিটেলস সংগ্রহ করতে গিয়ে একজনকে পায়, যে কিনা পুনমকে রাজকুমারের সাথে বাস স্ট্যান্ডে দেখেছিল। সেইটাই পরের দিন কোর্টে উপস্থিত করা হয়। তখন রাজকুমার নিজেই লয়ার সেজে ওকে জিজ্ঞেস করে, আপনি কিভাবে শিওর হলেন আমরা একসাথেই ছিলাম? আপনি কি সেই একই বাসে ছিলেন? এভাবে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে উদ্গ্রীব হয়ে পড়ে। আরও কোর্টের বিরুদ্ধে গিয়ে ভাগবতকে যা ইচ্ছে তাই বলে। তাই কোর্ট সেদিন রাজকুমারকে সাবধান করে কোর্ট খালাস করে। ভাগবত তাই আরো জোরালোভাবে কেস ডিটেলসটা সংগ্রহ করতে শুরু করে। রাজকুমারের আশেপাশের মানুষদের থেকেও রাজকুমার সম্পর্কে জানতে থাকে। সবাই জানায় রাজকুমার বেশ চালাক প্রকৃতির মানুষ। পরের দিন কোর্টে সরকারি উকিল উপস্থাপন করে লজের কর্তৃপক্ষকে। তিনি জানান রাজকুমার তার নাম বদলে পুনমকে ওয়াইফ সম্বোধন করে আমাদের লজে উঠেছিল। এবারে কর্তৃপক্ষের কথার প্রেক্ষিতে কাঠগড়ায় এসে রাজকুমার বলে, হ্যাঁ পুনম আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি ওকে বিয়ে করতে চাইনি। পুনম ছিল প্রাপ্তবয়স্ক আর আমিও প্রাপ্তবয়স্ক, তাকে নিয়ে লজে আসতেই পারি। পুনম আমাকে ভালোবাসত আর আমিও ওকে ভালোবাসতাম, ইনফ্যাক্ট এখনো বাসি। পুনম যে আর বেঁচে নেই এটাতেও আমার কষ্ট হয়। এটা বলেই রাজকুমার ফেক কান্না দেখায়, যা দেখে কোর্টরুম থেকে বেরিয়ে যায় পুনমের বাবা। তিনি অনেক অপমানিত বোধ করেন। সেখান থেকে বাড়িতে চলে আসে পুনমের বাবা আর বলতে থাকে এর মধ্যে পুনমেরও হাত ছিল। সে যদি না যেত তাহলে তাকে কোনোভাবেই মরতে হতো না, আর আমাকেও এতগুলো মানুষের সামনে অপমানিত হতে হতো না। মাতবের পর একটা পূজারীর কাছে যায়, সেও কিনা আই উইটনেস। পূজারী মাতবকে জানায় রাজকুমার পুনমের সাথে ইন্টিমেট হওয়ার পরে আমার কাছে এসে বলেছিল আমি সায়োনাইড দিয়ে তাকে মেরে ফেলেছি, এই জন্য আমি এর প্রায়শ্চিত্ত করতে চাই। পরদিন কোর্টে এসে পূজারী জাজকে এই ব্যাপারগুলো জানায়। তখন রাজকুমার আবার ওকে পাল্টা প্রশ্ন করে বসে আর বলে পূজারী মিথ্যা কথা বলছে। এর আগেও সে অনেক মিথ্যা কথা বলেছে, যেটা কিনা আবার প্রমাণিত হয়েছিল। এবারও তাকে মিথ্যা প্রমাণিত করার জন্য পুনম মিশ্রাকে যেই ডাক্তার পোস্টমর্টম করেছিল তাকে কোর্টে নিয়ে আসার জন্য বলে দেয় সে। জাজও এতে সম্মতি দেয়। কিছুক্ষণের মধ্যেই ডক্টর কাঠগড়ায় আসলে রাজকুমার এবার তাকে জিজ্ঞেস করে পুনমের শরীরে কি কোনো রকম ধস্তাধস্তির কোনো চিহ্ন ছিল? ডক্টর জানায় না। ডক্টর এরপর বলে বডিটা বাথরুমে পাওয়া গিয়েছিল, যার দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। এমনকি ওর বডিটা নিস্তেজ হয়ে সেখানেই পড়েছিল। তাই ধরা যায় সে নিজে নিজে ইচ্ছা করে মারা গিয়েছে। নিজে নিজে মারা গিয়েছিল এই কথাটা সামনে আসলে রাজকুমার বলে জাজ আপনি এটা নোট করে রাখবেন। এই ব্যাপারটা শুনে কোর্টরুম থেকে বেরিয়ে যায় ভাগবত।
সেদিন কোর্টের কার্যক্রম শেষ হওয়ার পরে লয়ার ভাগবতকে বলে একটা মার্ডার কিনা হয়ে যাচ্ছে নিজে নিজে মৃত্যু, সাথে বলতে থাকে এই সায়োনাইডগুলো সে কোথায় পেল। অল্প একটু সায়োনাইড দিয়ে 10 থেকে 12 জনকে খুব সহজেই মেরে ফেলা পসিবল। লয়ারের এই কথাগুলো খুব ভাবায় ভাগবতকে। এই জন্য রাজকুমার সায়োনাইড কোথা থেকে পেয়েছিল তার পিছু লাগে। ভাগবত রাজকুমারের বাড়িতে পাওয়া আতরের কৌটা সূত্র ধরে আতরের দোকানে আসে, কিন্তু দোকানদার জানায় আমি রাজকুমারকে চিনি না, আর সায়োনাইড নেওয়ার ব্যাপারটাও আমি জানি না। ভাগবত তখন তার বাবার কাছেই যায়, যার নাম হামিদ। এই লোকটা চিনে ফেলে রাজকুমারকে, বলে 2005-এর দিকে জেলখানায় রাজকুমারের সাথে আমার দেখা হয়েছিল, সেখানে আমাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। তারপর সে জানায় আমার থেকেই রাজকুমার সায়োনাইডটা নিয়েছিল। পরদিন কোর্টরুমে উপস্থাপন করা হয় ওকে। লয়ার ওকে জিজ্ঞেস করে সায়োনাইডের একটা ওষুধকে মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট? তখন সে বলে একটার প্রয়োজন নেই, অল্প একটু হলেই হবে। তখন লয়ার বলতে থাকে পুনাম সহ 20 জনের মৃত্যু হয়েছে এই সায়োনাইডের মাধ্যমে। এই মৃত্যুগুলো হয়েছে 2005 থেকে 2009 সালের মধ্যে, যে সময়টায় ওর কাছ থেকে রাজকুমার সায়োনাইডটা নিয়েছিল। এই ব্যাপারটাকে মোটেও কাকতালীয় বলা যায় না। লয়ারের এই উপস্থাপনার পরে ওর সাথে কথা বলতে যায় রাজকুমার। রাজকুমার প্রথমে ওর সাথে বন্ধুর মতোই আচরণ করে, তারপর ওকে বলে তোমার থেকে যে আমি সায়োনাইড নিয়েছি তার তো অবশ্যই রিসিট আছে তোমার কাছে, তাই না? হামিদ তখন বলে বন্ধুদের মাঝে কিছু আদান প্রদান হলে সেটার আবার রিসিট থাকে নাকি? তখন রাজকুমার বলে ওঠে তুমি তো লাইসেন্স প্রাপ্ত সায়োনাইড মজুতকারক, তুমি আইন লঙ্ঘন করে সায়োনাইড বিক্রি করছো, সেটার আবার তোমার কাছে রিসিটও নেই। আর তোমার কাছে যেহেতু প্রচুর পরিমাণে সায়োনাইড রয়েছে, তো এটা ধরাই যায় যে তুমি পুনাম সহ বাকি মেয়েদেরকে মেরে ফেলেছ। এই ব্যাপারটাতে সে যেন পুরোই গ্যারাকলের মধ্যে পড়ে যায়, তাই সে তার স্টেটমেন্ট পুরোপুরি একদম বদলে ফেলে। সে কোর্টে বলে পুলিশ 3 দিন ধরে প্রেশার দিয়ে তাকে এগুলো বলে এসছে। সে এটাও বলে সে নাকি কাউকে সায়োনাইড দেয়নি। রাজকুমার এবার জেতার দিকেই পাওটা বাড়ায়। এতে ভাগবত পড়ে যায় আবারও চিন্তায়। তাই সেদিন জেলে ভাগবত মারতে আসে রাজকুমারকে, কিন্তু মারতে পারে না। তারপর বাড়িতে এসে বলতে থাকে এতগুলো মেয়ের মৃত্যুর বদলা আমি নিয়েই ছাড়বো। এটা বলেই রাত 3টায় কল করে মাতবকে, ওর টিম নিয়ে আসতে বলে থানায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে ওরা। ভাগবত সব ভিকটিম সহ রাজকুমারের কনফেস নিয়ে ভাবা শুরু করলে সামনে চলে আসে দেবলোক লজ। এই দেবলোক লজেও কাউকে না কাউকে রাজকুমার অবশ্যই নিয়ে গিয়েছে। সবাই অনেক খোঁজাখুঁজি ঘাটাঘাটি করার পরে শহরের বাহিরে একটা এরকম লজ খুঁজে পায়। সেখানে গিয়ে লজ কর্তৃপক্ষকে রাজকুমারের ছবি দেখালে তারা জানায় হ্যাঁ এসেছিল এখানে। ভাগবত তখন লোকাল থানায় গিয়ে খোঁজ করলে সে জানায় একটা বডি টয়লেটে পেয়েছিলাম, কিন্তু তখনও সে মারা যায়নি, আমরা হাসপাতালে ভর্তি করেছিলাম তাকে। এই কথাগুলো যেন আশার আলো দেখায় ভাগবতকে। এরপর আসে হাসপাতালে। তখন হাসপাতাল কর্তৃপক্ষ জানায় হ্যাঁ এরকম পেশেন্ট এখানে এসেছিল, তাকে টেক কেয়ার করতো নার্স নীলিমা। এরপর নীলিমার সাথে বসে ভাগবত। তখন নীলিমা জানায় মেয়েটি 40 দিন পর্যন্ত কোমায় ছিল, মূলত সে বেঁচে যায় সায়োনাইডটা না গেলার কারণে। সে ওষুধ আগে থেকেই খেতে পারতো না, তাই মুখে নেওয়ার পর সেটা ফেলে দেয়, কিন্তু 40 দিন পর ওর আবার জ্ঞান ফেরে। সারাক্ষণই সে শুধু অঝোরেই কান্না করত। 1.5 বছর হয়ে গিয়েছে, এখন সে মেয়েটা বিয়েও করেছে, এমনকি তার একটা বাচ্চাও আছে। ওর হাজবেন্ড যেন তার আগের কর্মকাণ্ড জানতে না পারে, এই জন্য নিজের নামটাও বদলিয়ে নিয়েছে। এইটা শুনে আসল নাম কি সেটা জানতে চায় ভাগবত। নীলিমা জানায় ওর নাম মীরা। এইটাই হচ্ছে সেই মীরা যার গল্পটা আমরা প্রথম দিকেই দেখেছি। আসলে মীরার যে কাহিনীটা আমরা দেখেছিলাম সেটা ছিল 1.5 বছর আগের, কিন্তু সিনেমার গল্পের সামঞ্জস্য রাখতে এটা একসাথেই দেখানো হয়েছে। তার পরপরই মীরার সাথে দেখা করতে চলে আসছে ভাগবত। মীরাকে রাজকুমারের পুরো ব্যাপারটা খুলে বললে মীরা জানায় সামিরের এখনো আমার কথা মনে আছে কিনা কে জানে, সেই সব দিনগুলো অনেক কঠিন ছিল। আমি এখন আমার স্বামী সন্তান নিয়ে খুব সুখে আছি, ওসব কিছুতে আমি আর ফিরতে চাই না। ভাগবত তখন বলে একমাত্র তুমিই পারবে 19 জন মেয়ের মৃত্যুর বদলা নিতে। এটা বলেই ওদের কাছে ভিকটিমদের ছবি রেখেই চলে যায় সে। মীরা ভিকটিমদের ছবিগুলো দেখে অনেক কষ্ট পেয়ে যায়, ভাবতে থাকে সামির তথা রাজকুমারকে নিয়ে। একসময় তার হাজবেন্ডকে ভিকটিমগুলোর ছবি দেখিয়ে সবকিছু খুলে বলে মীরা, কিন্তু তার হাজবেন্ড জানায় তুমি আমার এবং সমাজের চোখে আশু, তাই তুমি আর মীরা পরিচয় দিতে যেও না। অন্যদিকে তার বসের কাছে সে রাজকুমারকে আরো একবার ইন্টারোগেট করার সুযোগ চায়, কিন্তু বস জানায় এটা কোনোভাবেই পসিবল নয়, তুমি 19 জন মেয়ের বদলা নেওয়ার জন্য এসব কিছু ভাবছো। এই জন্য অনেকটাই মন খারাপ করে বাসায় চলে আসে ভাগবত। বাসায় আসার পরই মীরার টেক্সট পায়। মীরা জানায় আমি আসছি। পরের দিন কোর্টের লয়ার সবার সামনে বলে আমি লজ্জিত যে আর রাক্ষসটা আমাদের সমাজেরই। আমি লজ্জিত এ কারণ আমরা ওকে থামাতে পারিনি, বাঁচাতে পারিনি 19 জন মেয়ের জীবন। আমি লজ্জিত এই সকল ভিকটিমদের পরিবারের কাছে।
এই রাক্ষস শুধুমাত্র ফ্রড কেসে 5 বছর জেলে যাওয়ার জন্য ওই সকল ভিকটিম পরিবার সমাজের কাছ থেকে অনেক কথা শুনতো, কিন্তু এমনটা হবে না। রবার্টসগঞ্জের পুলিশ দিনরাত এক করে এই রাক্ষসের সঠিক সাজা নিশ্চিত করেছে। এটা বলে কোর্টের সামনে লয়ার উপস্থিত করে শেষ আই উইটনেস, সে আবার ভিকটিম সেই মীরাকে দেখেই তো চমকে ওঠে রাজকুমার। মীরার সাহস এবং ভগবতের নিরলস প্রচেষ্টায় রাজকুমার সব অভিযোগে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়, যার মধ্যে একটা মামলা মৃত্যুদণ্ড অন্তর্ভুক্ত। এই মামলাগুলো নিষ্পত্তি হতে নিম্ন আদালতে লেগেছিল দীর্ঘ 14 বছর। রাজকুমার এখন বিচার বিলম্বিত করার উদ্দেশ্যে এই রায়কে চ্যালেঞ্জ জানাতে চায় উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, এমনকি প্রয়োজনে দয়া প্রার্থনার মাধ্যমে। কিন্তু প্রত্যেকটা স্তরে একজন মীরা এবং একজন ভগবত তো অবশ্যই থাকবে। এই সিনেমাটি আসলে নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে আমাদের সমাজের আনাচে কাঁচে হয়তো বা এরকম রাক্ষস ঘোরাফেরা করছে, আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।